থার্ড ল অফ থার্মোডাইনামিক্স আজকের টপিক। এই টপিকটার স্পেশাল একটা ইম্পর্টেন্স আছে যে বাই এক্সপেরিমেন্ট আমরা লো টেম্পারেচার ফিজিক্সে কোন একটা সাবস্টেন্সের টেম্পারেচার কমাতে কমাতে কত দূর পর্যন্ত যেতে পারি তার লিমিটের মধ্যে বলা আছে, এবং সেই লিমিটটা তোমরা দেখতে পাচ্ছ স্টেটমেন্টের মধ্যে। সেকেন্ড স্টেটমেন্ট যেটা, দ্য অ্যাবসলিউট টেম্পারেচার ক্যান নেভার বি রিচড, অর্থাৎ অ্যাবসলিউট জিরো এখানে কখনোই আমরা ঠান্ডা করতে করতে নিয়ে যেতে পারবো না। আর এর অল্টারনেটিভ যে স্টেটমেন্টটা হতে পারে সেটা হচ্ছে এন্ট্রপি অফ এ সিস্টেম, সেটা রিভার্সিবল হোক বা ইরিভার্সিবল হোক, এটা অ্যাবসলিউট জিরোতে কনস্ট্যান্ট এবং নিয়ার অ্যাবসলিউট জিরো এন্ট্রপি অর চেঞ্জ ইন এন্ট্রপি ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। আর এই দুটো যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, ফার্স্ট স্টেটমেন্টে বলা হচ্ছে যে এন্ট্রপি ইকুয়াল টু জিরো or nearly equal to zero when t tends to zero. Alternatively, absolute zero temperature can never be reached. এই দুটো আমরা পরবর্তীকালে দেখব যে একের সঙ্গে অন্যটা অ্যানালগাস, অর্থাৎ একটার থেকে অন্যটা আসা যাবে। ম্যাথমেটিক্যালি যদি আমরা লিখি তাহলে লিমিট t tends to zero s tends to zero হবে। আর ডেল্টা এস মানে এখানে চেঞ্জ ইন এন্ট্রপি বলা হচ্ছে নিয়ার অ্যাবসলিউট জিরো, এটাও জিরো হবে। অর্থাৎ কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে তার টেম্পারেচার যদি খুবই কম হয় এবং সেটা অ্যাবসলিউট জিরোর কাছাকাছি হয়, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি ওই সিস্টেমের ক্ষেত্রে থাকবে না, কোনো চেঞ্জ এন্ট্রপি হবে না। এবং শুধু এন্ট্রপি চেঞ্জই নয়, এন্ট্রপি নিজেও অ্যাবসলিউট জিরোর কাছাকাছি গেলে জিরো হয়ে যাবে। এটাই হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এর স্টেটমেন্ট। এরপরে আমরা নার্নস্ট হিট থিওরেমটা প্রথমে দেখব। নার্নস্ট হিট থিওরেম বুঝতে গেলে আগে আমাদের গিবস হেলমজ ইকুয়েশন বুঝতে হবে। গিবস হেলমজ ইকুয়েশনে পোটেনশিয়ালস জি আর এইচ, এনথালপি এবং গিবস ফাংশন, এই দুটোর মধ্যে রিলেশন এখানে ইকুয়েশন নাম্বার 2 দেওয়া আছে। অ্যাকচুয়ালি ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে এই লিমিট s টেন্ডস টু 0 আর লিমিট t টেন্ডস টু 0 s ইকুয়াল টু 0, এটা। আর এই পরেরটা অর্থাৎ চেঞ্জ ইন এন্ট্রপি ইকুয়াল টু 0 অ্যাট অ্যাবসলিউট 0, এইটা। এই দুটোই হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এবং ওইটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। আর 2 যেটা বলা হচ্ছে গিবস হেলমজ ইকুয়েশন, সেটা অলরেডি আমরা আমাদের পড়বার কথা যে এইচ আর জি এর কি রিলেশন। তো যদি এখন না মনে থাকে তাহলে একটু দেখে নাও এটা, কি করে এটা ডিরাইভ করা যায়। গিবস হেলমজ ইকুয়েশনে চলে আসি। গিবস হেলমজ ইকুয়েশনে যেতে গেলে তোমাদের দুটো পোটেনশিয়ালই প্রথমে লিখে ফেলতে হবে। জি ইকুয়াল টু ইউ প্লাস পিভি মাইনাস টিএস, আর এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। এনথালপি এইচ আর গিবস ফাংশন জি। এবার ডেরিভেটিভ করা হচ্ছে জি কে, ডিজি ইকুয়াল টু ডিউ প্লাস পিডিবি। যেরকম ভাবে ইউভি মেথডে ডেরিভেটিভ করা হয়, পিভি কে করা হবে আর টিএস কে করা হবে। সুতরাং ইউটা হয়ে গেল ডিউ, পিভিটা হয়ে গেল পিভি ডিভি প্লাস ভিডিপি। আর তারপরে টিএস কে ডেরিভেটিভ করলে মাইনাস টিডিএস মাইনাস এসডিটি। এবার ফার্স্ট ল থেকে আমরা জানি যে ডিউ প্লাস পিভি ইকুয়াল টু টিডিএস হয়। তো এটা যদি টিডিএস লেখো, এখানে আরেকটা টিডিএস লেখা রয়েছে, তাহলে এই যে ব্র্যাকেটের টার্মটা ডিউ প্লাস পিডিবি, এটার সঙ্গে এটা এই মাইনাস টিডিএসটা ক্যান্সেল আউট করবে, পড়ে থাকবে কি বাদ বাকি দুটো টার্ম পড়ে থাকবে ভিডিপি মাইনাস এসডিটি। তাহলে আমাদের ডিজি ইকুয়াল টু পেলাম ভিডিপি মাইনাস এসডিটি। এটাকে যদি কেউ প্রেসার কনস্ট্যান্ট রেখে টেম্পারেচার ডেরিভেটিভ করে, টেম্পারেচার রেসপেক্টেড ডেরিভেটিভ করে, তাহলে
ফার্স্ট টার্ম জিরো হয়ে যাবে ডিজি, আর সেকেন্ড টার্মটার এস পড়ে থাকবে, মাইনাস এস পড়ে থাকবে। তো এই যে মাইনাস এসটা রয়েছে, এই মাইনাস এসটার ভ্যালু এই মাইনাস যে টিএস আছে এই এস এর মধ্যে এখানে বসিয়ে দেওয়া হবে। তাহলে জি এর এক্সপ্রেশনটা আমরা ডেরিভেটিভ আকারে পাবো। তাহলে এখানে যেহেতু ইউ প্লাস পিভি ইকুয়াল টু এইচ, তাহলে জি এর মধ্যে এইচ মাইনাস টিএস লেখা যাবে, সেইটাই লেখা হয়েছে এইচ মাইনাস টিএস ইকুয়াল টু জি। আর এখানে যে এস আছে এবং সামনে একটা মাইনাস সাইন আছে, এটাকে অ্যাবজর্ব করে নিলে এখানে প্লাস হয়ে যাবে। আর এই মাইনাস এর ভ্যালুটা ডেল জি ডেল টি কনস্ট্যান্ট পি লিখে দেওয়া হলো। এবার একটা ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের মধ্যে যদি টেম্পারেচার অলমোস্ট সেম থাকে, ইনিশিয়াল স্টেট অফ এ সিস্টেম এবং ফাইনাল স্টেট অফ এ সিস্টেম যদি টেম্পারেচার নিয়ারলি ইকুয়াল থাকে, তাহলে টেম্পারেচার গুলো ইনিশিয়াল আর ফাইনালের ক্ষেত্রে একই রাখা হবে, এবং ফাইনাল গিভস কনস্ট্যান্টটাকে জিএফ লেখা হচ্ছে, আর ফাইনাল এনথালপিকে এইচএফ লেখা হচ্ছে, এবং ফাইনাল স্টেটের ক্ষেত্রে জিএফ ইকুয়াল টু এইচএফ প্লাস টি ডেল্টা জিএফ ডেল্টা টি কনস্ট্যান্ট পি এরকম লেখা হচ্ছে। ইনিশিয়ালের ক্ষেত্রে সব এই জি আর এইচ এর সাফিক্সে আই দেওয়া হচ্ছে। এবারে যদি আমরা ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করে দিই, তাহলে আমরা সাবট্রাকশনের পরে পেয়ে যাব ডেল্টা জি। অ্যাকচুয়ালি ডেল্টা জি ইকুয়াল টু জিএফ মাইনাস জিআই, আর ডেল্টা এইচ মানে এইচএফ মাইনাস এইচআই। তাহলে আমরা এই পরের রিলেশনটা পেয়ে যাব। আর এই ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা, সেটা সেখানেও কিন্তু জিএফ মাইনাস জিআই আসবে, সুতরাং এখানে ডেল্টা জি পড়ে যাবে, কনস্ট্যান্ট বিটা এখানে লেখা হয়নি। এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে গিবস-হেলমজ ইকুয়েশন। এই ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি, তাহলে আমরা থার্ড লতে পৌঁছাতে পারবো বা পৌঁছাতে সুবিধা হবে আমাদের। তো আবার চলে যাই, ব্যাক করে যাই। হ্যাঁ, নার্স-স্টিট থিওরেমে আমরা শুরু করছি গিবস-হেলমজ ইকুয়েশন থেকে। এখানে যদি টি টেন্স টু কেউ জিরো ধরে, এই ইকুয়েশনটাই গিবস-হেলমজ ইকুয়েশনে যদি টি টেন্স টু জিরো ধরে, এই পার্টটা, এই যে টিটা যদি কেউ জিরো ধরে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো, এটা যদি অ্যাবসলিউট জিরোর কাছাকাছি কেউ ঠান্ডা করে করতে করে কোনো একটা সিস্টেমকে নিয়ে যেতে পারে, তাহলে সেকেন্ড টার্মটা ভ্যানিশ করে যাবে, সেকেন্ড টার্মটা ভ্যানিশ করে যাবে। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা জি আর ডেল্টা এইচ এর ভ্যালু টি টেন্স টু জিরোতে সমান হয়ে যাবে। অর্থাৎ টি টেন্স টু জিরো করলেই চেঞ্জ ইন গিভস ফাংশন আর চেঞ্জ ইন এনথালপি আর ইকুয়াল, এটা সমান হয়ে যাবে। সেটা এখানে দেখা হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ when t tends to 0. এবার টি টেন্স টু জিরো হলে তো ডেল্টা জি ডেল্টা এইচ সমান হবেই, তবে এই টার্মটা কি হবে? এই নেক্সট যে একটা টার্ম আছে টি এর সঙ্গে, এই টার্মটাও কিন্তু জিরো হয়ে যাবে। এই ডেল্টা টি ডেল ডেল টি অফ ডেল্টা জি, এই টার্মটা নিজেও এটা শূন্য হয়ে যাবে টি টেন্স টু জিরোতে গেলে। তাহলে টি টেন্স টু জিরোতে গেলে গিবস-হেলমজ থেকে আমরা পাচ্ছি ডেল্টা জি ইকুয়াল টু ডেল্টা এইচ, কিন্তু টি টেন্স টু জিরো হলে এই ডেল ডেল টি অফ ডেল্টা জি, এটা যে জিরো হবেই, এটার প্রমাণ এখান থেকে আসছে না, গিবস-হেলমজ থেকে আসছে না, কিন্তু বলা হচ্ছে যদি টি টেন্স টু জিরো হয়, তাহলে ডেল্টা জি এর পরিবর্তন হয় না, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ করলেও ডেল্টা জি কনস্ট্যান্ট থাকবে। এটা মানে কে বলেছিলেন স্যার ওটা স্যার ওটা টি টি টেন্স টু জিরো না, তো আপনি তো টি ইকুয়ালস টু জিরো লিখেছেন দেখলাম। হ্যাঁ বলো। এটা তো স্যার টি টি ইকুয়ালস টু জিরো লিখেছেন, এই 2 নাম্বার যেটা লিখছেন, when টি ইকুয়ালস টু জিরো, তা টি ইকুয়ালস টু জিরো হলে ডেল ডেল টি অফ ডেল্টা জি তো নিচে তো জিরো হয়ে যাচ্ছে, নিচে জিরো হয়ে গেলে তো না, এটা জিরো হচ্ছে নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো কাছাকাছি গেলে জি এর ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, তুমি যখনই খুব ঠান্ডা করবে, সেটা অ্যাবসলিউট জিরো কাছাকাছি হলে জি এর পরিবর্তনও হবে না, এইচ এরও কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, সেটাই বোঝানো হচ্ছে এখানটায়। সেজন্য বলা হচ্ছে ডেল ডেল টি অফ ডেল্টা জি ইকুয়াল টু জিরো when টি টেন্স টু জিরো। এটা টি ইকুয়াল টু জিরোটাকে তুমি টি টেন্স টু জিরো পড়ো, তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা। যাই হোক, তো ডেল্টা জি আর ডেল্টা এইচ এই দুটো সমান, এটা গিবস-হেলমজ ইকুয়েশন থেকে আসছে যখন টি টেন্স টু জিরো।
কিন্তু এইটা নিজেও যে জিরো, এই টিটা তো তুমি ইচ্ছা করে জি জিরো করে দিয়ে জিরো করে দিচ্ছ, কিন্তু এর সঙ্গে যে মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টরটা রয়েছে এটাও যে নিজে জিরো, সেটা কিন্তু এখান থেকে আসছে না। সেটা বিজ্ঞানী রিচার্ড বললেন যে ডেল্টা জি এবং ডেল্টা এইচ এই দুটো সমান হয়, তিনি এক্সপেরিমেন্ট করে দেখলেন এবং এটা সমান হয়েছে, সেটা থিওরিটিক্যালিও আমরা গিবস-হেলমজ ইকুয়েশন থেকে পাচ্ছি। তাহলে এক্সপেরিমেন্ট থেকে যদি এরকম পাওয়া যায় যে ডেল্টা জি আর ডেল্টা এইচ এইটা সমান, তাহলে এই দুটো যদি সমান হয়ে যায় টি টেন্স টু জিরো হলে, তাহলে পড়ে থাকে এই থার্ড টার্মটা। এই থার্ড টার্মটা কিন্তু এখানে ইকুয়েশন 2 এর থার্ড টার্মটা জিরো হবে। তাহলে তাহলে টি টেন্স টু জিরো হলে ডেল্টা জি ডেল্টা এইচ এরা ইকুয়াল হয়, এবং সেটা বিজ্ঞানী রিচার্ড এক্সপেরিমেন্টালি দেখলেন, এবং সমান হলে থার্ড টার্মটা অবভিয়াসলি জিরো হচ্ছে, ইকুয়েশন 2 থেকে চলে আসছে, এটা ইকুয়াল টু জিরো। এবং এট টি ইকুয়াল টু জিরোতে আমরা বুঝতেই পারছি এই ফার্স্টে টি থাকার জন্য এটা মাল্টিপ্লিকেশন করার পরে জিরো হবেই। কিন্তু এখানে নার্নস্ট বললেন যে, নার্নস্ট এটা বলে দিলেন যে এটা বোল্ড পস্টুলেট, এখানে বলা হচ্ছে বোল্ড পস্টুলেট, তিনি বোল্ডলি বললেন শুধু টি টেন্স টু জিরো হওয়ার জন্য এটা জিরো হবে তার কোনো মানে নেই। এটা নিজেও এই ডেল্টা জি এর যে ডেরিভেটিভ, টেম্পারেচার ডেরিভেটিভ, অর্থাৎ টেম্পারেচার পরিবর্তন করলে টি টেন্স টু জিরোর কাছাকাছি জি এর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ চেঞ্জ ইন জি ইকুয়াল টু জিরো। তাহলে নাইবারহুড অফ অ্যাবসলিউট জিরোর কাছাকাছি এই জি এর বা গিবস ফাংশনের পরিবর্তন এখানে হবে না যে কোনো প্রসেসের ক্ষেত্রে। তাহলে কি দাঁড়ালো যে লিমিট টি টেন্স টু জিরো টি ডেল ডেল টি অফ ডেল্টা জি ইকুয়াল টু জিরো হবে। এটা আমরা কোথা থেকে পেলাম? দুটো কারণে পেলাম। একটা হচ্ছে গিবস-হেলমজ ইকুয়েশন, আর 2 নম্বর হচ্ছে রিচার্ডের এক্সপেরিমেন্ট বলছে ডেল্টা এইচ আর ডেল্টা জি নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো এটা সমান হয়। সেই কারণে এই যে টার্মটা পড়ে থাকলো এটা অবভিয়াসলি জিরো হবে। কিন্তু বিজ্ঞানী নার্নস বলছেন যে এই টার্মটা জিরো হয়েছে শুধু টি টেন্স টু জিরো হওয়ার জন্য নয়, টি টেন্স টু জিরোতে ডেল্টা জি অর্থাৎ জি এর কোনো পরিবর্তন হয় না, সেই জন্য ডেল্টা জি এটা এর ডেরিভেটিভ টেম্পারেচার ডেরিভেটিভ জিরো হয়ে যাবে। এটাকে বলা হয়, এই 4 নাম্বার যে ইকুয়েশন, এটাকে বলা হয় নার্নস্ট হিট থিওরেম। শুধু নার্নস্ট এটা বললেন না, এর সঙ্গে এটাও বললেন যে আমরা যদি এই ডেল্টা জিটা জিরো বসাই, ডেল্টা জি এর যে টেম্পারেচার ডেরিভেটিভ সেটা যদি জিরো বসাই, তাহলে কিন্তু দেখা যাবে যে ডেল্টা এইচ যেটা, সেটার টেম্পারেচার ডেরিভেটিভও দু একটা স্টেপ করলেই দেখা যাবে যে এটাও টেন্স টু জিরো হয়ে গেল। তাহলে নার্নস্ট ইকুয়েশন কিন্তু এই দুটোকেই বলে যে ডেল্টা জি অর্থাৎ জি এর পরিবর্তন বা জি এটা নিজে কনস্ট্যান্ট হবে টেম্পারেচার যদি টি টেন্স টু জিরো হয়, এবং এইচ এরও কোনো পরিবর্তন হবে না, এইচ ফাংশনটাও কনস্ট্যান্ট থাকবে যদি টি টেন্স টু জিরো হয়। এই দুটো ইকুয়েশনটাকে একসঙ্গে বলে নার্নস্ট হিট থিওরেম। যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে কি হবে এখানে দেওয়া আছে। টেম্পারেচার যদি ইনক্রিজ করা হয়, টেম্পারেচার ইনক্রিজ করলে এটা খেয়াল করো, তো উপর দিকে ডেল্টা জি অথবা ডেল্টা এইচ প্লট করা হয়েছে, এখানে দেখো এই যত টেম্পারেচার বাড়ছে ডেল্টা এইচ আর ডেল্টা জি এর পরিবর্তন দুটো উল্টো দিকে হচ্ছে, অর্থাৎ এদের পরিবর্তনটা যথেষ্ট বেশি হচ্ছে, এবং ডেল্টা জি যেটা পরিবর্তনটা ওটা পজিটিভ হবে আর ডেল্টা এইচ এরটা নেগেটিভ হবে। যদি টেম্পারেচার কমানো হয় আস্তে আস্তে এই দুটো পরিবর্তনই কাছাকাছি চলে আসবে, এবং দুটো পরিবর্তন কাছাকাছি আস্তে আস্তে অ্যাবসলিউট জিরোতে এরা জিরো ভ্যালু দিয়ে দেবে। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে ডেল্টা জি যে পজিটিভ হয়ে যাচ্ছিল, অর্থাৎ জি এর পরিবর্তনটা খুব বেশি হচ্ছিল, এইচ এর পরিবর্তনটাও বেশি হচ্ছিল কিন্তু সেটা নেগেটিভ দিকে। টেম্পারেচার কমালে এই ডেল্টা জি আর ডেল্টা এইচ এই দুটো সমান হতে হতে এরা একদমই সমান হয়ে যাবে যদি অ্যাবসলিউট জিরোতে আমরা রিচ করি, এবং আমরা দেখবো ডেল্টা জি ইকুয়াল টু জিরো আর ডেল্টা এইচ এটা কিন্তু টেম্পারেচার ডেরিভেটিভ জিরো, অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ করলেও ওই রেঞ্জে, কোন রেঞ্জে? অ্যাবসলিউট জিরো কাছাকাছি। টেম্পারেচার যদি খুব অল্প চেঞ্জ করি তাহলে ডেল্টা জি ডেল্টা এইচ এরা নিজেরা তো সমান হবেই,
তার সঙ্গে এদের পরিবর্তনও কিছু হবে না। এবার নার্নস থিট থিওরেম যেটা পেলাম সেটা হচ্ছে জি আর এইচ এর জন্য। আমরা নার্নস থিট থিওরেম থেকে একটা জিনিস ডিরাইভ করতে পারি, সেটা হচ্ছে লিমিট টি টেন্স টু জিরো, ডেল্টা এস ইকুয়াল টু জিরো, অর্থাৎ নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো, এন্ট্রপির কোনো চেঞ্জ হবে না। যেরকম এইচ এর কোনো চেঞ্জ হয় না, ডেল্টা এইচ এর পরিবর্তন টেম্পারেচারের সঙ্গে থাকে না, সেরকম এন্ট্রপির চেঞ্জও জিরো হবে। এটা নার্নস থিট থিওরেম থেকে পাওয়া গেল। নার্নস থিট থিওরেমে এরপরে বিজ্ঞানী প্ল্যাঙ্ক এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করলেন থিওরেমের সঙ্গে, সেটা হচ্ছে শুধু পরিবর্তন নয়, এস এর পরিবর্তন নয়, এস নিজেও টি টেন্স টু জিরোতে জিরো হয়ে যাবে, এস নিজেও জিরো হয়ে যাবে। তাহলে এন্ট্রপির চেঞ্জ শুধু জিরো হয় না। প্ল্যাঙ্ক বললেন যে, প্ল্যাঙ্ক নার্নস এটা আইডিয়া নিলেন এবং নেয়ার পরে তিনি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন থেকে কষে দেখলেন শুধু এন্ট্রপির চেঞ্জ জিরো নয়, অ্যাবসলিউট জিরোর কাছাকাছি, এন্ট্রপি নিজেও জিরো হয়ে যাবে। তাহলে অ্যাবসলিউট এন্ট্রপি বলতে আমরা কি করে কোন একটা সিস্টেমের ক্ষেত্রে অ্যাবসলিউট এন্ট্রপি বার করব? আমরা কম্পেয়ার করব যে অ্যাবসলিউট জিরোতে ওই সিস্টেমের এন্ট্রপি কত ছিল, আর কোন একটা নির্দিষ্ট টেম্পারেচারে কোন ওই সিস্টেমটার এন্ট্রপি কত ছিল। যদি মাইনাস করতে পারি তাহলে আমরা অ্যাবসলিউট এন্ট্রপি বার করতে পারবো। তাহলে সাধারণত আমরা অ্যাবসলিউট জিরোতে যেহেতু রিচ করতে পারছি না, চেঞ্জ ইন এন্ট্রপিকেই আমরা লক্ষ্য রাখি। কিন্তু আমরা অ্যাবসলিউট এন্ট্রপি বার করতে গেলে অবশ্যই রেফারেন্সটা টি টেন্স টু জিরোতে নিতে হবে, কারণ বিজ্ঞানী নার্নস থেকে বিজ্ঞানী প্ল্যাঙ্ক যেটা পেয়েছেন সেটা হচ্ছে এন্ট্রপি নিজেও টেম্পারেচারটাকে জিরো করলে জিরো হয়ে যায়। আচ্ছা, এখানে এন্ট্রপি যে জিরো হয়ে যাচ্ছে সেইটা কোথা থেকে পাওয়া গেল? নার্নস থিট থিওরেম থেকে পাওয়া যাচ্ছে যে এস ইকুয়াল টু এস ওয়ান, অর্থাৎ যদি জিরোর কাছাকাছি যায় তাহলে এন্ট্রপি গুলো সব সমান, একটু বেশি টেম্পারেচার একটু কম টেম্পারেচার এন্ট্রপি একই আছে, অর্থাৎ এন্ট্রপি চেঞ্জে নেই, তাহলে এন্ট্রপি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। প্ল্যাঙ্ক শুধু বললেন যে সেই কনস্ট্যান্টটা, যে কনস্ট্যান্টটা বলা হচ্ছে যে এস ইকুয়াল টু এস ওয়ান ইকুয়াল টু এস টু নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো, সেই কনস্ট্যান্টটাকে তিনি বললেন সেই কনস্ট্যান্টটা নিজে জিরো হবে, এটা রেফারেন্স হিসাবে ধরা যেতে পারে। এটাই হচ্ছে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, যেটা প্ল্যাঙ্ক বলে দিলেন। আচ্ছা, এইবার আমরা এই যে দুটো কথা এখানে বলা হচ্ছে, দুই ভাবে থার্ড লটাকে বলা হচ্ছে। প্রথমে তোমাদের বলা হলো যে নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো, নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো, নিয়ার অ্যাবসলিউট জিরো এন্ট্রপি মাস্ট বি জিরো, এন্ট্রপিটা জিরো হয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত কথা বলা হচ্ছে যে জিরো টেম্পারেচার বা জিরো কেলভিনে কেউ অ্যাটেন্ড করতে পারবে না। তো এই দুটো যে ইকুইভ্যালেন্ট সেটা আমরা প্রমাণ করব এখানে। এই দুটো আমরা ইকুইভ্যালেন্ট প্রমাণ করব। কি করে ইকুইভ্যালেন্টটা প্রমাণ করা হবে দেখো।
unattainability of absolute zero, আর entropy equal to zero when we go t tends to zero. এই দুটো যে ইকুইভ্যালেন্ট এবং এই দুটোই থার্ড ল, সেটা এখানে একটা ক্রুড মেথডে, অর্থাৎ খুব সহজ মেথডে এখানে প্রমাণ করা হবে। এখানে একটা টিএস ডায়াগ্রামে দেওয়া হচ্ছে, টিএস ডায়াগ্রামটা কার্নো সাইকেলের, এবং কার্নো ইঞ্জিনটা কাজ করছে একটা হাই টেম্পারেচার, সেটা আরবিট্রারি টেম্পারেচার ধরে নাও। এই হাই টেম্পারেচার এখানে লেভেলটা ডটেড দিয়ে বোঝানো হচ্ছে, ডটেড লাইন দিয়ে। আর সিঙ্ক যেটা, ইঞ্জিনের সিঙ্ক যেটা, সেটাকে নেওয়া হয়েছে টি টেন্স টু জিরো, অর্থাৎ 0 কেলভিনে ধরে নাও নেওয়া হয়েছে। তাহলে দুটো টেম্পারেচার লিমিটের মধ্যে কাজ করছে। নর্মাল যে কার্নো ইঞ্জিনগুলো যেভাবে কাজ করে এখানেও সেইভাবেই কাজ করছে, শুধু পরিবর্তনটা হচ্ছে এখানে সিঙ্কটাকে অ্যাবসলিউট জিরোতে নিয়ে চলে যাওয়া হয়েছে, প্রথমে এরকম ধরে নেওয়া হচ্ছে, এবং সেইভাবে টিএস ডায়াগ্রামটা এখানে আঁকা হয়েছে। টিএস ডায়াগ্রাম তোমরা জানো রেক্টেঙ্গেল শেপের হয় কার্নো সাইকেলের ক্ষেত্রে। এই টোটাল সাইকেলটাই, অর্থাৎ 4টে প্রসেস যেটা আছে সাইকেলের, তাতে এনট্রপি চেঞ্জ কতটা হবে। আমরা জানি কার্নো ইঞ্জিন একটা রিভার্সিবল সাইকেলে চলে, এবং রিভার্সিবল সাইকেলের ক্ষেত্রে সেকেন্ড ল বলে দিচ্ছে যে এনট্রপি চেঞ্জ মাস্ট বি জিরো, অর্থাৎ ডেল্টা এসটা এটা জিরো হবে টোটাল সাইকেলের ক্ষেত্রে। এবার এই সাইকেলটাকে 4টে ভাগে ভেঙে ফেলাতে চাই। দুটো আইসোথার্মাল আর দুটো অ্যাডিয়াবেটিক স্টেপস আছে এখানে। 4টে স্টেপের মধ্যে দুটো অ্যাডিয়াবেটিক, এবং অ্যাডিয়াবেটিক স্টেপ গুলোতে যেমন 2 থেকে 3 আর 4 থেকে 1, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক স্টেপ। এবং অ্যাডিয়াবেটিক স্টেপে আমরা জানি এনট্রপির কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ ইন এনট্রপি ফ্রম 2 to 3 আর ফ্রম 4 to 1, এটা দুটোর ক্ষেত্রেই কিন্তু এনট্রপি চেঞ্জ জিরো হবে। তাহলে টোটাল সাইকেলের এনট্রপি চেঞ্জ কতটা হবে? 1 থেকে 2তে যেতে গেলে যে এনট্রপি চেঞ্জটা, সেটা এখানে ডেল্টা S2 দিয়ে বোঝানো হচ্ছে। 2 থেকে 3-এ যেতে গেলে S23, 3 থেকে 4-এ যেতে গেলে S34, আর 4 থেকে 1-এ গেলে এনট্রপি চেঞ্জ ডেল্টা S41। তাহলে এই নিয়ে হলো টোটাল সাইকেলের এনট্রপি চেঞ্জ। এইবার আমরা জানি যে অ্যাডিয়াবেটিক স্টেপস হচ্ছে 4 to 1 and 2 to 3। তাহলে এই পার্ট দুটো, এই যে সেকেন্ড পার্ট আর ফোর্থ পার্ট অফ দ্য সাইকেল, এন্ট্রপি চেঞ্জ ইকুয়াল টু জিরো হয়ে যাবে। তাহলে পড়ে থাকলো S12, ডেল্টা S12 আর ডেল্টা S34, যেটা আইসোথার্মালের জন্য নেওয়া হয়েছে। S12টা নিয়ে কোনো প্রবলেম নেই। S12টা কিন্তু একটা ফাইনাইট টেম্পারেচারে রাখা হয়েছে, এবং সেই ফাইনাইট টেম্পারেচারটা হচ্ছে টেম্পারেচারের যে এন্ট্রপি চেঞ্জ সেটা নন জিরো, কারণ 1 থেকে 2 যেতে গিয়ে এন্ট্রপিটা, এই হিটটা বাইরে থেকে অ্যাবজর্ব করা হয়েছে। সুতরাং ডেল্টা S12 ইজ পজিটিভ এবং নন জিরো। কিন্তু S34 অ্যাকর্ডিং টু নার্নস্ট হিট থিওরেম অথবা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, এই ডেল্টা S34 এটা কিন্তু জিরো হবে, কারণ সিঙ্কটা রয়েছে অ্যাবসলিউট জিরোতে। সিঙ্কেরও কোনো পরিবর্তন হবে না এন্ট্রপির ওই টেম্পারেচারে, অথবা যে ইঞ্জিনটা তারও এন্ট্রপি চেঞ্জ কিছু হবে না, কারণ সেই ইঞ্জিনটাকেও তখন আইসোথার্মালি একই টেম্পারেচারে অ্যাবসলিউট জিরোতে রাখা হয়েছিল। তাহলে এই ডেল্টা এস এর যে 4টে পার্টের মধ্যে লাস্টের 3টে পার্টই জিরো হয়ে যাবে। S23 এবং S41 আগে থেকেই বলেছি অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য জিরো হয়ে যাচ্ছে, আর S34, ডেল্টা S34 এটা জিরো হওয়ার কারণ হচ্ছে নার্নস্ট হিট থিওরেম অথবা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছি ডেল্টা S ইকুয়াল টু ডেল্টা S12, অর্থাৎ 1 থেকে 2-এ যে হিটটা অ্যাবজর্ব করলো তার জন্য এন্ট্রপি চেঞ্জের যে ভ্যালুটা হবে সেটাই হবে টোটাল সাইকেলে এন্ট্রপি চেঞ্জ, হুইচ ইজ নট ইকুয়াল টু জিরো। এটা কিন্তু নন জিরো এবং পজিটিভ। কিন্তু সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে সেকেন্ড ল বলে দিচ্ছে ডেল্টা S ইকুয়াল টু জিরো হবে, এবং সেটা কার্নো সাইকেলের জন্য ভ্যালিড, কারণ এটা রিভার্সিবল সাইকেল। তাহলে সেকেন্ড ল থেকে একটা পাওয়া যাচ্ছে, এবং থার্ড ল থেকে আমরা পাচ্ছি যে
থার্ড ল যদি ইউজ করি তাহলে পাচ্ছি ডেল্টা এস নট ইকুয়াল টু 0। এইটা একটা কন্ট্রাডিক্টরি রিমার্ক চলে আসছে যে সেকেন্ড ল থেকে আমরা এন্ট্রপি চেঞ্জ 0 দেখছি এবং থার্ড ল ইউজ করে পাচ্ছি যে এন্ট্রপি চেঞ্জটা নন জিরো। তাহলে এই কন্ট্রাডিকশন রিজলভ করা হবে কি করে? বলা হচ্ছে যে এই সিঙ্কটা যে তুমি অ্যাবসলিউট জিরোতে নিয়েছো এটাই ভুল ধারণা, কারণ অ্যাবসলিউট জিরোতে যাই যাবে না। যে সিঙ্কটা নিয়েছো তাহলে সেটা এখানে যে ধরে নেওয়া হয়েছিল প্রথমে, আমরা যেটা প্রথমে ধরে নিয়েছিলাম হাইপোথেটিক্যালি যে সিঙ্কটাকে 0 টেম্পারেচারে রাখা হয়েছে, ওইখানেই একটা ভুল রয়েছে। অর্থাৎ আমরা কখনোই সিঙ্কটাকে 0 টেম্পারেচারে রাখতে পারবো না, অথবা 0 টেম্পারেচারে আমরা যেতেই পারবো না। তাহলে এই ইনকনসিস্টেন্সি অথবা এই ডিসক্রিপেন্সি, এটাকেই বলা হচ্ছে যে কার্নো ইঞ্জিন ক্যান নট বি অপারেটেড উইথ এ সিঙ্গেল রিজার্ভার অ্যান্ড ইফ দ্য আদার রিজার্ভার অ্যাট অ্যাবসলিউট জিরো। তাহলে এখানে যদি এই পার্টটাকে, এই সেকেন্ড যে রিজার্ভার বা সিঙ্কটাকে যদি অ্যাবসলিউট জিরোতে না রাখা হয় তাহলে এই এক্সপেরিমেন্টটা করা সম্ভব না। আর যদি অ্যাবসলিউট জিরোতে রাখো তাহলে সেকেন্ড আর থার্ড লর মধ্যে একটা কন্ট্রাডিকশন চলে আসবে। তাহলে থার্ড লকে আমরা যদি সঠিক ধরে নিই তাহলে অবশ্যই বলতে হবে যে সিঙ্কটাকে আমরা অ্যাবসলিউট জিরোতে রাখতে পারবো না, যার ফলে কি হবে, এই যে সিঙ্কের যে এন্ট্রপি চেঞ্জ বা সিঙ্কের সঙ্গে হিট কন্ট্যাক্টে থাকার জন্য যে এন্ট্রপি চেঞ্জ ডেল্টা এস 34 যদি 0 কেলভিনে না রাখা হয় তাহলে এটা নট ইকুয়াল টু 0 হবে, এবং এটা ইকুয়াল অ্যান্ড অপোজিট ইন সাইন হবে ডেল্টা এস 12 এর সঙ্গে, যার ফলে ডেল্টা এস 12 এবং ডেল্টা এস 34 এই দুটো যোগ করলে 0 হয়ে যাবে এবং প্রবলেমটা রিজলভ হয়ে যাবে ডেল্টা এস 0 হয়ে গিয়ে। সেই কারণে যত প্রবলেম হবে সে প্রবলেমটা হবে কখন, যদি সিঙ্কটাকে তুমি 0 টেম্পারেচারে রাখতে চাও তাহলে সেকেন্ড ল এর সঙ্গে তুমি ম্যাচ করাতে পারবে না এবং থার্ড লকে তুমি ঠিক রেখে ম্যাচ করাতে পারবে না। তাহলে তোমাকে দুটো সিদ্ধান্ত নিতে হবে, দুটো অপশনস তোমার আছে। একটা হচ্ছে তোমার হয় থার্ড লকে ভুল বলতে হবে, আর দ্বিতীয়ত হচ্ছে নয় তুমি অ্যাবসলিউট জিরোতে রিচ করতে পারবে না, এইটা বলবে। তো এক্সপেরিমেন্টালি অ্যাবসলিউট জিরোতে যাওয়া যাচ্ছে না, সেই জন্য এটাকে ঠিক বলে ধরে দেওয়া হলো যে থার্ড ল ঠিক আছে এবং আমরা অ্যাবসলিউট জিরোতে কোনো একটা সিঙ্ককে রাখতে পারবো না বলে এখান থেকে পাওয়া গেল। তাহলে যেটা দেখলাম যে নার্নস-ঠিক থিওরেম, যেটাকে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলা হচ্ছে, যেটাতে বলা হচ্ছে এন্ট্রপি মাস্ট বি কনস্ট্যান্ট নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো or entropy itself equal to zero, nearly equal to zero when t tends to zero। এই যে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এটা একদমই ওটার সঙ্গে ইকুইভ্যালেন্ট। কোনটার সঙ্গে ইকুইভ্যালেন্ট? যে আমরা ফাইনাইট নাম্বার অফ পারফরমেন্সের জন্য বা সাইক্লিক প্রসেসের জন্য আমরা অ্যাবসলিউট জিরোতে যেতে পারবো না। এখান থেকে এটা প্রমাণ হয়ে গেল। এবার এই থার্ড ল অফ থার্মোডাইনামিক্স এর কিছু কনসিকুয়েন্সেস আছে। কনসিকুয়েন্সেস বলতে যে অন্যান্য প্রপার্টিস গুলো, কোন একটা সিস্টেমের অন্যান্য প্রপার্টিস গুলো কিভাবে চেঞ্জ করে যায়, যেরকম হিট ক্যাপাসিটি, যেরকম এক্সপানশন কোএফিসিয়েন্ট, যেরকম সারফেস টেনশন, স্পেসিফিক হিট, এগুলো কিরকম ভাবে বিহেভ করে, এগুলো আমরা একটু দেখে নেব। প্রথমে আমরা হিট ক্যাপাসিটিটা নিই যে এটা অ্যাবসলিউট জিরোতে কি বিহেভ করে। আমরা জানি যে হিট ক্যাপাসিটি মানে হচ্ছে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করার জন্য যে অ্যামাউন্টের হিট সিস্টেমটা অ্যাবজর্ব করে অথবা রিজেক্ট করে, এটাকে বলা হচ্ছে হিট ক্যাপাসিটি। তো হিট ক্যাপাসিটিটাকে সেই জন্য কেউ এরকম ভাবে এক্সপ্রেস করতেই পারে যে S2 মাইনাস S1, অর্থাৎ T2 টেম্পারেচারে এন্ট্রপি আর T1 টেম্পারেচার এন্ট্রপি, এই দুটো ডিফারেন্স কত হবে ইন্ডিকেশন করলে বার হয়ে যাবে। যার সিবিটা একটু দেখো, তুমি যদি সিবির কথা ভাবো, সিবি ইকুয়াল টু কত হবে, এই বা এলএইচএসি যেটা দেখা যাচ্ছে সেটা ডেল্টা এস, আর এই যে এটা হচ্ছে ডেল্টা টি, তাহলে ডেল্টা এস বাই ডেল্টা টি, আর এই টিটাকে ওই দিক নিয়ে যাও তাহলে টিডিএস ডিটি হচ্ছে টিডিএস বাই ডিটি, এই হয়ে যাচ্ছে এখান থেকে সিবিটা। এক কনস্ট্যান্ট ভলিউম বলতে পারো বড় জোর।
তাহলে সিভি এখান থেকে কত পাওয়া যাচ্ছে, এখান থেকে তুমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করে দাও তাহলে সিভি ইকুয়াল টু টি ডিএস ডিটি হয়ে যাচ্ছে। সুতরাং S2 মাইনাস S1 অথবা T2 টেম্পারেচারে এন্ট্রপি আর T1 টেম্পারেচার এন্ট্রপি চেঞ্জ, এটা আমরা বার করতে পারবো। তো যাই হোক, আমরা যদি অ্যাবসলিউট জিরোর কাছাকাছি যাই, অর্থাৎ T1 T2 এগুলো প্রায় অ্যাবসলিউট জিরোর কাছাকাছি তুমি নিয়ে চলে গেছো, অর্থাৎ ভেরি লো টেম্পারেচার তুমি প্রডিউস করে ফেলেছো বলে ধরে নাও, সেই সময়ে S2 আর S1 একই রকম হবে। এটা কে বলছে? নান-স্ট্রিক্ট থিওরেম, কারণ ডেল্টা এস টেন্স টু জিরো হয়। তাহলে ডেল্টা এস টেন্স টু যদি জিরো হয়, এখান থেকে যে সিভিটা পাওয়া যাবে সেটাও টেন্স টু জিরো হয়ে যাবে। তাহলে আমরা যেটা পেলাম যে সিভি শুড টেন্স টু জিরো অ্যাজ টি গোস টু জিরো। একই রকম ভাবে সিপিটাও জিরো হতে পারে টি টেন্স টু জিরো কাছাকাছি গেলে। তাহলে কনক্লুশনটা কি হলো? অল হিট ক্যাপাসিটি মাস্ট বি ইকুয়াল টু জিরো when it goes temperature T tends to জিরো। তাহলে হিট ক্যাপাসিটি গুলো কেমন ভাবে বিহেভ করে? অ্যাবসলিউট জিরো কাছাকাছি গিয়ে এগুলো জিরো হয়ে যায় প্রায়। এক্সপানশন কোএফিসিয়েন্টটা কি হবে? কোন এক্সপানশন কোএফিসিয়েন্ট, সাবস্টেন্সের এক্সপানশন কোএফিসিয়েন্ট, অর্থাৎ ইউনিট ভলিউমের ইউনিট টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করার জন্য যে ভলিউমের চেঞ্জ, সেই এক্সপানশন কোএফিসিয়েন্টটা কি হবে এখানে থেকে নিতে হবে। কোথায়? নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো। আমরা আলফার এক্সপ্রেশন লিখে দিলাম 1/v ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট পি, এবং এই ডেল ভি ডেল টি কনস্ট্যান্ট পি এটাকে ম্যাক্সওয়েল ইকুয়েশনের সাহায্যে আমরা যদি চেঞ্জ করে দিই এনট্রপির ফর্মে, আমাদের এনট্রপির ফর্মে না নিয়ে আসতে পারলে আমরা থার্ড ল ইউজ করতে পারবো না, সেই জন্য এনট্রপির ফর্মে আলফাকে নিয়ে আসা হলো, এবং এই যে ডেল্টা এসটা এটা এখানে আমাদের জিরো লিখে দিতে হবে। এটা যদি জিরো লিখে দিই নিয়ার অ্যাবাউট অ্যাবসলিউট জিরো, তাহলে এখানে কিন্তু আলফাটা জিরো হয়ে যাবে, অর্থাৎ এক্সপানশন বা কম্প্রেশন কিছুই হয় না। এক্সপানশন কোএফিসিয়েন্টটা ভলিউমটা চেঞ্জ করে না, এক্সপানশন কোএফিসিয়েন্টটা জিরো হয়ে যায়। কখন? যদি টি টেন্ডস টু জিরো হয়, তাহলে এক্সপানশন কোএফিসিয়েন্ট এটাও জিরো হয়ে যাচ্ছে অ্যাবসলিউট জিরো কাছাকাছি। সারফেস টেনশন এটাও জিরো হয়ে যায়। সারফেস টেনশন কি করে জিরো হয়? এখানে সিগমাটাকে বলা হচ্ছে সারফেস টেনশন। আমরা সারফেস টেনশনের টেম্পারেচার ডেরিভেটিভ কত হবে? ডেল এস ডেল এ কনস্ট্যান্ট টি, এখানে এ মানে হচ্ছে এরিয়া, তাহলে ইউনিট এরিয়া ইনক্রিজ বা ডিক্রিজ করতে গেলে যতটুকু এনট্রপি তাকে সাপ্লাই কমবে বা বাড়বে সেটাকেই বলা হচ্ছে যে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করার জন্য সারফেস টেনশনের যে চেঞ্জটা সেইটা হবে। তাহলে এই যে এক্সপ্রেশনটা আছে বা রিলেশনটা আছে এনট্রপির সঙ্গে সারফেস টেনশনের, আমরা যদি ডেল্টা এস টেন্স টু জিরো বসিয়ে দিই অ্যাট অ্যাবসলিউট জিরো, এটা যদি বসিয়ে দিই তাহলে ডেরিভেটিভটা জিরো হয়ে যাবে, এবং ডেরিভেটিভ জিরো হওয়ার ফলে ডেল্টা সিগমা বা সারফেস টেনশনের যে চেঞ্জ সেটা থাকবে না, সারফেস টেনশন কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে সারফেস টেনশনটা জিরো হচ্ছে না, কিন্তু সারফেস টেনশন কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেল্টা সিগমা এটা জিরো হয়ে যাচ্ছে, মানে সারফেস টেনশন কনস্ট্যান্ট হচ্ছে, জিরো হচ্ছে না। স্পেসিফিক হিটের ডিফারেন্স আমরা দেখেছি যে সিপি-সিবি দুটোই কিন্তু জিরো হয়, দুটোই টি টেন্স টু জিরো ক্ষেত্রে জিরো হয়, এবং সিপি মাইনাস সিভি এটাও টি টেন্স টু জিরো ক্ষেত্রে জিরো হবে। তাহলে আমাদের সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এই যে গ্যাসের আইডিয়াল গ্যাসের যে রিলেশন সেটা কি হলো? এই এখানে কিন্তু সেই রিলেশনটা হোল্ড করছে না, সিপি মাইনাস সিভি ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, সিপি আর সিভির কোনো ডিফারেন্স কিন্তু থাকছে না। এবং সিপিসিবির যদি আমরা গ্রাফ দেখি তাহলে সিপিসিবির ডিফারেন্সটা অ্যাবসলিউট জিরোর কাছাকাছি কাছাকাছি যখনই আসবো বা টেম্পারেচার যখন ওই রেঞ্জে কমাতে আরম্ভ করব, তখন কিন্তু সিপিসিবির ডিফারেন্স আর মেনটেন করতে পারবে না, আর এর থেকে কমে আস্তে 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 তখন আমরা টি টেন্স একদম জিরো করে দেবো, তখন এই সিপিসিবির ডিফারেন্স একদমই থাকবে না, সেটা জিরো হয়ে যাবে। কোন রিলেশন থেকে পাবো? সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আমরা জানি টি ভি আলফা ডিপি ডিটি কনস্ট্যান্ট ভি, এই আলফা যেহেতু জিরো হয়ে যায় তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়াল টু জিরো হয়ে যাবে। আমরা আগেই পেয়েছি যে আলফা টি টেন্স টু জিরো।
তাহলে আইডিয়াল গ্যাসের যে কনসেপ্ট এখানে কিন্তু চলছে না সেটা। এটা আর আগেই করেছি আমরা, আনঅ্যাটেনেবিলিটি অফ অ্যাবসলিউট জিরো এবং গিবস-লেমজ ইকুয়েশন। কিছু কোয়েশ্চেন রয়েছে, তোমরা থার্ড ল অফ থার্মোডাইনামিক্স কে দুই ভাবে লিখতে পারো, সেই কোশ্চেনটা দুই ভাবে লেখা যাবে অ্যান্সারটা। এবার নার্ন-স্ট্রিট থিওরেম থেকে, তোমাদের নার্ন-স্ট্রিট থিওরেম থেকে কিভাবে, নার্ন-স্ট্রিট থিওরেমটা তোমাদের সাধারণত প্রমাণ করতে দেবে না, কারণ এখানে কিছু এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস আছে যেটা থেকে লেখা হয়েছিল নার্ন-স্ট্রিট থিওরেম, সেই জন্য এটা প্রমাণ করতে দেবে না। নার্ন-স্ট্রিট থিওরেম থেকে তুমি থার্ড লতে কি করে যাচ্ছ সেটা তোমার এখানে দিতে পারে। আর হচ্ছে প্ল্যাঙ্কের যে কনক্লুশন, প্ল্যাঙ্ক কি বলেছিল, যে প্ল্যাঙ্ক বলেছিল যে এনট্রপি চেঞ্জ শুধু জিরো না, এনট্রপি নিজেও জিরো when it goes t tends to zero। তাহলে যে কেউ যদি t tends to zero তে যায় তাহলে শুধু এনট্রপি চেঞ্জ জিরো নয়, এনট্রপি নিজেও কিন্তু জিরো হয়ে যাবে। এবার বলেছে হোয়াট এক্সটেন্ট আর দ্য আইডিয়া অফ নার্নস অ্যান্ড প্ল্যাঙ্ক অ্যাকসেপ্টেবল। বলেছে এই আইডিয়া কতদূর অ্যাকসেপ্টেবল হয়, অর্থাৎ টি টেন্স টু জিরোতে তুমি গেলে যে নার্নস এবং প্ল্যাঙ্ক যে কথাগুলো বললেন তারা, যে সিপি মাইনাস সিবি আমরা দেখতে পাচ্ছি কনক্লুশন থেকে চলে আসছে জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ আইডিয়াল গ্যাসের কনসেপ্ট এখানে খাটছে না। এবং অনেক ওয়ার্ড বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি, এনট্রপি নিজে জিরো হয়ে যাচ্ছে, আলফা জিরো হয়ে যাচ্ছে, এবং সিপি নিজে জিরো হয়ে যাচ্ছে, সিভি নিজে জিরো হয়ে যাচ্ছে টি টেন্স টু জিরোতে, এই ফ্যাক্টরগুলো আসছে। তাহলে এটা কতটা অ্যাকসেপ্টেবল। থার্ড লটা যদি তোমরা ভাবনা চিন্তা করো, তাহলে তোমরা ভালো করে যদি চিন্তা ভাবনা করো তাহলে দেখবে যে টি টেন্স টু জিরোর কাছাকাছি কোনো থার্মাল ভাইব্রেশন কিন্তু থাকবে না। থার্মাল ভাইব্রেশন যদি না থাকে তাহলে সাবস্টেন্স গুলোর এনট্রপি বলা হচ্ছে জিরো হয়ে যাবে, এবং সেটা হচ্ছে সব থেকে বেশি অর্ডার স্টেট। আমরা পড়েছিলাম এস ইকুয়াল টু কে লগ ওমেগা, লগের ই বেস, এস ইকুয়াল টু কে লগ ওমেগা। ওমেগা মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ওয়েট। সব থেকে বেশি অর্ডার স্টেটে যদি কোনো একটা সিস্টেমকে রাখা যায় সেখানে এই ওমেগার ভ্যালু 1 হয়ে যাবে, কারণ এর অল্টারনেটিভ কোনো ওয়ে পাওয়া যাবে না, এবং সমস্ত সিস্টেমটাই গ্রাউন্ড স্টেটে চলে আসবে। থার্মাল ভাইব্রেশন জিরো হবে, গ্রাউন্ড স্টেটে চলে আসবে। এবং তার এই সিস্টেমটা যদি গ্রাউন্ড স্টেটে চলে আসে এবং থার্মাল ভাইব্রেশন যদি না থাকে তাহলে সিস্টেমটাকে কোনো একটা পার্টিকুলার প্লেসের মধ্যে তুমি পেতে পারো, এবং তার পজিশন আনসার্টেনটি, কোয়ান্টাম মেকানিক্সে তোমরা পরবর্তীকালে পড়বে, পজিশন আনসার্টেনটি জিরো হয়ে যাবে, পজিশনে কোনো আনসার্টেনটি থাকবে না এখানে। এবং পজিশন আনসার্টেনটি যদি না থাকে, তার সঙ্গে সঙ্গে থার্মাল ভাইব্রেশনও যদি না থাকে, তাহলে তুমি ডেফিনেটলি মোমেন্টাম ওখানে জিরো করে দিতে পারো। যদি ভাইব্রেশন না থাকে বা নড়াচড়া না করতে পারে সিস্টেমের পার্টিকেলস গুলো, তাহলে সেখানে মোমেন্টামটাকে তুমি জিরো করতে পারো, সেখানে মোমেন্টাম আনসার্টেনটিও থাকছে না। কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলেছে মোমেন্টাম আনসার্টেনটি আর পজিশন আনসার্টেনটি এই দুটোই একসঙ্গে জিরো হতে পারে না, এদের মাল্টিপ্লিকেটিভ ফ্যাক্টর গুলো মানে ডেল্টা পি মাল্টিপ্লাইড বাই ডেল্টা এক্স নন জিরো হবে। এই জায়গাটায় কিন্তু একটা মুশকিল বেড়ে যাচ্ছে। সেই জন্য এখানে বলা হচ্ছে যে ওটার সঙ্গে যদি আমরা এনট্রপির কনসেপ্টটা যদি জুড়ে দিই তাহলে বলা হচ্ছে যে ওই টেম্পারেচারে যাওয়াই যাবে না। যদি যাওয়া যায় তাহলে থার্মাল ভাইব্রেশন থাকবে না, এবং তার পজিশন মোমেন্টাম তুমি ডেফিনেটলি বলতে পারবে, কোয়ান্টাম মেকানিক্সের কোনো প্রয়োজন নেই, এবং কোয়ান্টাম মেকানিক্স পার্টিকেলস গুলো ভায়োলেট করে যাবে। আর এখানে বলে দেওয়া আছে যে ভায়োলেট করার কথা তো বলছো ঠিক আছে, কিন্তু ওই টেম্পারেচার তুমি যেতেই পারবে না, আর যদি যেতে পারতে তাহলে কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে তোমার কনফ্লিক্ট হয়ে যেত। সেই জন্য কোয়ান্টাম মেকানিক্সের সঙ্গে এখানে কনফ্লিক্ট থাকবে না যদি তুমি টি ইকুয়াল টু জিরোতে না যেতে পারো। যেতে পারলে কিন্তু কনফ্লিকশন আরম্ভ হয়ে যাবে। দুটোর মধ্যে একটা
গন্ডগোল আরম্ভ হয়ে যাবে। আর এস ইকুয়াল টু যদি আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে পরে ডিরাইভ করব, কে কে মানে বোল্টজম্যান কনস্ট্যান্ট, এস ইকুয়াল টু কে বি, কে বি মানে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু এলএন ওমেগা। এই ইকুয়েশন যদি আমরা ইউজ করি তাহলে ওমেগা এখানে 1 হয়, এবং 1 হওয়ার জন্য লগ 1 এর ভ্যালু 1 হয়ে যায়, 0 হয়ে যায়, সেজন্য কে এলএন ওমেগা ইকুয়াল টু 0 হবে। সেখান থেকে কিন্তু এই এনট্রপির এই অ্যাবসলিউট জিরোতে বিহেভিয়ার আমরা পেয়ে যাব। কিন্তু তার জন্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স প্রয়োজন হচ্ছে বলে আমরা সেই থার্ড লটা ওখান থেকে ডিরাইভ করতে পারছি না। এখানে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়ে ফেলবো তখন ওটা কিন্তু আমরা ডিরাইভ করতে পারবো। স্যার থার্মাল ভাইব্রেশন আর হচ্ছে মলিকুলার ভাইব্রেশন কি এক জিনিস হবে এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, মলিকুলার ভাইব্রেশনটাই বোঝানো হচ্ছে। থার্মাল ভাইব্রেশন বলতে কোনো ফাইনাইট টেম্পারেচারে সাবস্টেন্সকে রেখে রেখে দিলে তার একটা ইন্টারনাল এনার্জি থাকে, সেই ইন্টারনাল এনার্জিটা রাখবে কি করেছে, সে ভাইব্রেশনের মাধ্যমে রেখে দেবে। হ্যাঁ, সেখানে তার হারমোনিক অসিলেটরের মধ্যে ভাইব্রেট করুক বা অন্যভাবে ভাইব্রেট করুক, বা রোটেশন হোক, এইগুলো কিন্তু হবে ওখানটাই। এই ভাইব্রেশনটাই ওর এনার্জি হিসাবে থেকে যাবে, এবং সেক্ষেত্রে তার মোমেন্টাম নন জিরো হবে পার্টিকেল গুলো। অর্থাৎ একটা মলিকুলে যদি বেশ কয়েকটা অ্যাটম থাকে বা দুটো অ্যাটম থাকে, তাহলে তাদের রিলেটিভ ডিস্টেন্সও চেঞ্জ হবে ভাইব্রেশনের জন্য। একে থার্মাল এজিটেশনও বলতে পারো তুমি। আচ্ছা, এর সঙ্গে আমি আরেকটা জিনিস জুড়ে দিচ্ছি, এই থার্ড লর সঙ্গে আমি একটা জিনিস বলে দিই তোমাদের। তোমরা দেখবে যে অনেক সময় পারপেচুয়াল, আমি এটা বোর্ডে ইলাবোরেট করছি, তোমরা অনেক সময় পাবে যে পারপেচুয়াল মোশন বা পারপেচুয়াল ইঞ্জিন বা পারপেচুয়াল মোশন, ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড, থার্ড কাইন্ড, এরকম কিন্তু বলা হয়। পারপেচুয়াল ইঞ্জিন বা পারপেচুয়াল মেশিন কত ধরনের হবে, এটা 3 ধরনের এখানে বলা হচ্ছে। পারপেচুয়াল মোশন মেশিন অফ ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড, আর হচ্ছে থার্ড কাইন্ড। এটার সম্পর্কটা, এই যে 3 রকমের পারপেচুয়াল মেশিন বলা হচ্ছে, এই সম্পর্কটা থার্ড লর সঙ্গে তেমন কিছু নেই, কিন্তু এটা অনেক সময় চলে আসতে পারে এই প্রসঙ্গে, থার্মোডাইনামিক্স এর প্রসঙ্গে আসতে পারে যে ফার্স্ট কাইন্ডের পারপেচুয়াল মেশিনটা কি। ফার্স্ট কাইন্ডের পারপেচুয়াল মেশিন হচ্ছে ফার্স্ট ল ভায়োলেট করে ফেলে। ফার্স্ট লতে তোমাদের মনে আছে যে আমরা ডিকিউ, হিট সাপ্লাইড টু মেশিন টু সিস্টেম, যাই বলো, সেটা 2 ভাবে ইউটিলাইজ হয়, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। এটা এবার একটা পারপেচুয়াল মেশিন, সে ওয়ার্ক করবে এবং তার কোনো হিট লাগবে না, এটা হচ্ছে ফার্স্ট কাইন্ডের পারপেচুয়াল মেশিন। সুতরাং বুঝতেই পারছো এই ইঞ্জিনের ভবিষ্যৎ, এই ফার্স্ট ল ভায়োলেট করে ফেলছে, সে ওয়ার্ক করবে ফার্স্ট কাইন্ডের মেশিন, কিন্তু হিট সাপ্লাই 0 হবে, কোন রকম হিট সাপ্লাই করতে হবে না, সে কাজ করে যায়। এরকম ইঞ্জিন হলে তো ভালোই হতো আমাদের, কিন্তু আনফরচুনেটলি সেরকম ইঞ্জিন পাওয়া যায় না। এটাকে বলা হচ্ছে ফার্স্ট কাইন্ড। তাহলে ফার্স্ট ল কিন্তু পারপেচুয়াল মোশন অফ ফার্স্ট কাইন্ড, এটাকে বলছে যে এই সেরকম মেশিন বা এরকম ইঞ্জিন থাকা ইম্পসিবল, এটা ফার্স্ট লতে বলা হচ্ছে। তাহলে মেশিন ওয়ার্কস উইদাউট এনি সোর্স অফ হিট, সোর্স অফ হিট লাগবে না কিন্তু কাজ করবে, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট কাইন্ডের পারপেচুয়াল মেশিন।
আর সেকেন্ড কাইন্ড কি বলা হচ্ছে, সেকেন্ড কাইন্ডের পারপেচুয়াল মোশন পারপেচুয়াল মেশিন বুঝতে গেলে আমাদের সেকেন্ড লটাকে বুঝতে হবে। সেকেন্ড লতে বলা আছে যে ফার্স্ট ল এর সঙ্গে যে এটা ঠিক আছে, যে কনজারভেশন ল, যে হিট দেওয়া হচ্ছে, কিছু কাজ করছে, বাদ বাকিটা ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করছে, সবই ঠিক আছে। কিন্তু সেকেন্ড লতে একটা সাইক্লিক প্রসেসের কথা বলা হচ্ছিল, শুধু সিস্টেম নয়, একটা সাইক্লিক প্রসেসের কথা বা সাইক্লিক ইঞ্জিনের কথা বলা হচ্ছিল। কিছু হিট নেবে, কিছুটা ওয়ার্ক করবে, আর বাদ বাকিটা ফেরত দেবে। এটা হাই টেম্পারেচার T1, লো টেম্পারেচার T2। যদি রিভার্সেবল সাইকেল হয় তাহলে Q1 মাইনাস Q2। সেকেন্ড লতে এটা বলা হচ্ছে যে এরকম কোন মেশিন বানানোই সম্ভব নয় যে মেশিনটা শুধুমাত্র সোর্স থেকে হিট নিয়ে পুরোটাই ওভারকে কনভার্ট করে, অর্থাৎ Q2 0। অর্থাৎ এখানে যেরকম বলা হলো ডেল্টা কিউটা 0, আর এখানে বলা হচ্ছে Q2 টা 0। Q2 0 মানে বুঝতে পারছো যে কোথা থেকে হিট নিয়ে টোটালে ওয়ার্কে এটা কনভার্ট করে দেবে। এরকম মেশিনকে বলা হবে পারপেচুয়াল মেশিন অফ সেকেন্ড কাইন্ড। অর্থাৎ সেকেন্ড কাইন্ডের পারপেচুয়াল মেশিনটা অবভিয়াসলি সেকেন্ড লকে ভায়োলেট করছে। আর লাস্টে পড়ে থাকলো থার্ড কাইন্ড। থার্ড কাইন্ডটা কি করছে? থার্ড কাইন্ডটা দেখো, পারপেচুয়াল মেশিন অফ থার্ড কাইন্ড, এই মেশিনটা কাজ করবে উইদাউট এনি ফ্রিকশন। কোন রকম ফ্রিকশনাল ফোর্স, ডিসিপেটিভ ফোর্স মেশিনে থাকবে না। এটাকে বলা হচ্ছে থার্ড কাইন্ডের। তাহলে এই ধরনের মেশিনও কেউ ভাবতে পারবে না। ভাবতে পারে সে, কিন্তু প্র্যাকটিক্যালি সে ইমপ্লিমেন্ট করতে পারবে না বা প্ল্যান করতে পারবে না। কিছু ফ্রিকশন থেকেই যাবে। যেরকম অ্যাবসলিউট জিরোতে সে থিওরিটিক্যালি যেতে পারে, কিন্তু ম্যাথমেটিক্যালিও সে যেতে পারে, কিন্তু এক্সপেরিমেন্টালি সে কখনোই যেতে পারবে না। এরকমই একটা থার্ড কাইন্ডের মেশিন। সে থার্ড কাইন্ডের মেশিনটা কি ফ্রিকশন ছাড়া বানাতে হবে। আমরা অ্যাবসলিউট জিরোতে পৌঁছাতে পারি যদি একটা মেশিন সে সাইক্লিক অর্ডারে কাজ করে এবং রিভার্সিবল সাইকেলে কাজ করে, কোনো ফ্রিকশন থাকবে না, এবং সে যদি আমরা ইনফাইনাইট নাম্বার অফ অপারেশন যদি করতে পারি, রেফ্রিজারেটর হিসাবে যদি কাজ করাতে পারি, তাকে রেফ্রিজারেটর হিসাবে কাজ করাতে হবে, এবং তার টেম্পারেচার সোর্স থেকে, সিঙ্ক থেকে আস্তে আস্তে এখান থেকে হিটটা নিয়ে যেতে হবে উপর দিকে, হঠাৎ বডিতে নিয়ে যেতে হবে। কোল্ডার টু হটার বডিতে একটা রেফ্রিজারেটর যখন হিট নিয়ে যাবে, তখন এই সিঙ্কটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এবার এটার টোটাল হিটের পরিমাণটা যদি ইনফাইনাইট না হয়, তাহলে যত পরিমাণ হিট নিয়ে যাওয়া হবে তার জন্য এটা আস্তে আস্তে কিন্তু ক্রমশ কোল্ডার টু কোল্ডার হতে থাকবে, টেম্পারেচার T2টা ফল করতে থাকবে, এবং ফল করতে 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 এই T2টা এক সময় টেন্স টু 0 হয়ে যাবে, এরকম ভাবা যেতে পারে। কিন্তু থার্ড লতে বলে দেওয়া হচ্ছে যে এইরকম মেশিন তো ভাবছো যে রিভার্সিবল একটা রেফ্রিজারেটিং মেশিন যে কোল্ডার টু হটার বডিতে হিট ট্রান্সফার করছে, তার উপর ওয়ার্ক করতে হবে। এই ওয়ার্কটা কত করতে হবে যে যাতে কিনা T2 টেন্স টু 0 হয়ে যায়। এই T2টা যত টেন্স টু 0 হয়ে যাবে, মানে যত টেম্পারেচার নামতে থাকবে, তত ওয়ার্ক কিন্তু বেশি করতে হবে। এবং এখানে যদি ইনফাইনাইট ওয়ার্ক তুমি করতে পারো, বা এটা ইনফাইনাইট নাম্বার অফ সাইকেল তুমি যদি রিভার্স অর্ডারে বা রেফ্রিজারেটিং প্রিন্সিপালে কাজ করাতে পারো, তবেই এই T2টাকে, এই T2 টেম্পারেচার থেকে 0 করা যেতে পারে, আদারওয়াইজ 0 করা যাবে না। তো তুমি তো ইনফাইনাইট নাম্বার অফ সাইকেল তুমি পারফর্ম করতে পারবে না, এবং ডব্লিউটাকে ইনফাইনাইট করতে পারবে না, তাহলে ফাইনাইট ওয়ার্কের মাধ্যমে তোমার T2টাকে 0 তুমি করতে পারবে না। তো যাই হোক, এই যদি ফ্রিকশন থাকে তাহলে সেটা প্র্যাকটিক্যাল ইঞ্জিন বলে। আর তুমি যদি উইদাউট ফ্রিকশন এনি ইঞ্জিন বা মেশিন বানাতে চাও, সেটা ইম্পসিবল, এবং সেই ধরনের ইঞ্জিনকে বলা হবে পারপেচুয়াল মেশিন অফ থার্ড কাইন্ড। এটা হচ্ছে 3 ধরনের মেশিন।
আচ্ছা, এবার তোমরা কোশ্চেন করো। তাহলে আমাদের থার্মোডাইনামিক্স মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা হিটের দিকে যাব। থার্মাল ফিজিক্সের যে সমস্ত প্রথম দিকে চ্যাপ্টার রয়েছে সেগুলোতে যাব। স্যার বলছি যে সারফেস টেনশনের সাথে ওই যে কনসিকোয়েন্সটা বললেন ওটা স্যার আরেকবার একটু বলুন। ঠিক আছে। হুম, এইটা সারফেস টেনশনের অ্যাকচুয়ালি ডেফিনিশন তোমাকে জানতে হবে, যে সারফেস টেনশনের ডেফিনিশন ইন টার্মস অফ এন্ট্রপি তুমি কেমন ভাবে লিখতে পারো। সারফেস টেনশনের তোমাকে ডেফিনিশন প্রথমে জানতে হবে, যে সারফেস টেনশন ম্যাথমেটিক্যালি কেমন ভাবে ডিফাইন করা যায়। সারফেস টেনশনকে যদি ম্যাথমেটিক্যালি এন্ট্রপি দিয়ে ডিফাইন করা যায়, ইন্টারনাল এনার্জি এবং এন্ট্রপি দিয়ে ডিফাইন করা যেতে পারে, তাহলে এই সারফেস টেনশনের যে টেম্পারেচার ডেরিভেটিভ সেটা এস দিয়ে এরকম ভাবে আসবে, এস দিয়ে এরকম ভাবে আসবে। সারফেস টেনশন আমরা জানি যে ইউনিট অ্যামাউন্টের এরিয়া ইনক্রিজ করতে গেলে যে পরিমাণ হিট অ্যাড করতে হয়, এবং তার মধ্যে ওই যে টেম্পারেচার ফলের যে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ সেটা যদি না থাকে, তাহলে সেটাকে বলা হবে সারফেস টেনশন। মানে ইউনিট এরিয়া তোমাকে এক্সপ্যান্ড করতে গেলে যে পরিমাণ ওয়ার্ক করতে হয় সেটাকেই বলা হবে সারফেস টেনশন। অর্থাৎ ওয়ার্ক ডান বাই সাম এক্সটার্নাল মিনস টু ইনক্রিজ ইউনিট এরিয়া, এটা হচ্ছে সারফেস টেনশন। এবার এটা আইসোথার্মাল করা আছে, সেটা অন্য ব্যাপার। যে টেম্পারেচারটাকে সেম রাখতে হবে। টেম্পারেচারটাকে সেম রাখতে গেলে কি হয় বলতো, তুমি যখনই মনে হয় পড়েছো, এটা মনেই আছে তোমাদের, যখনই তুমি এক্সপ্যান্ড করবে এটাকে, ঠান্ডা হতে চাইবে, এবার সারাউন্ডিং সেই টেম্পারেচার ইয়ে করে, সাপ্লাই করে দেয়, সারাউন্ডিং সেই টেম্পারেচারটা সাপ্লাই করে দেয়। তো সেই টেম্পারেচারটা যদি সাপ্লাই করে দেয় সারাউন্ডিং, তাহলে সেখান থেকে কিছুটা হিট চলে এলো, তাহলে সারফেস এনার্জি আর সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া আর সারফেস টেনশন একটু আলাদা, তোমরা এটা দেখেছো। তো ওইখান থেকে তোমাকে এই সারফেস টেনশন আর এন্ট্রপির ডেফিনিশন বার করতে হবে, অর্থাৎ রিলেশনটা বার করতে হবে। বলো, এবার তুমি বলো। অ্যাকচুয়ালি তুমি এখানে একটা কাজ করো, এই যে ডেল্টা টিটাকে চেঞ্জ ইন টেম্পারেচার ধরো, এটাকে ওদিক পাঠিয়ে দাও, ওটা ওদিক পাঠিয়ে দাও, তাহলে অ্যাকচুয়ালি এটা কি টেম্পারেচার মাল্টিপ্লাইড বাই ডিএস হচ্ছে। তাহলে টেম্পারেচার মাল্টিপ্লাইড, টেম্পারেচার চেঞ্জ ধরতে পারো, টেম্পারেচার চেঞ্জ মাল্টিপ্লাইড বাই ডিএস। অ্যাকচুয়ালি তাহলে এটা কিসের ডাইমেনশন বলো, টিডিএস এর ডাইমেনশন। টিডিএস মানে এনার্জি, এনার্জি কি না, এটা এনার্জি তো, হ্যাঁ, এনার্জি পার ইউনিট এরিয়া না, দেখো ডিএ দিয়ে ভাগ করা আছে তো। তো সারফেস টেনশন তো আমরা জানি যে এটাই, সারফেস টেনশন হচ্ছে এটাই, যে সারফেস এনার্জি পার ইউনিট এরিয়া। ওখানে ওই যে এনভায়রনমেন্টের যে সাপ্লাই হিট ওটা যদি বাদ দাও। স্যার সারফেস টেনশন আপনি বললেন যে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই পার ইউনিট এরিয়া, ওটা তো ওয়ার্ক ডান না, তো আমাদের অ্যাপ্লাইড ফোর্স যেটা ছিল আর কি, সেই ফোর্সের ফোর্স ডিভাইডেড বাই তো ইউনিট এরিয়া বা ইউনিট লেন্থ, যেটা আমরা করতাম মানে কোনো লিকুইডে সারফেস টেনশন বার করতে গেলে আর কি, যেটা ইউজ করা হতো। ওয়ার্ক ডান এই সারফেস, স্যার অ্যাপ্লাইড ফোর্স ডিভাইডেড বাই পার ইউনিট লেন্থ আর কি, আমরা মানে টোটাল লেন্থ আর কি ডিভাইডেড। না আমি যেটা বলছি না, ওই
এনার্জির সঙ্গে একটা রিলেশন ছিল না, ইকুয়াল টু এস প্লাস কত যেন ছিল? আচ্ছা করে নি না, অসুবিধা কি আছে? এনার্জি পার এরিয়া স্যার একটা ছিল তো, এনার্জি পার এরিয়া, কিন্তু মেন যেটা আর কি ডেফিনিশন আর কি আপনি প্রথম বলছিলেন না যে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই পার ইউনিট এরিয়া, সেটা তো স্যার আমরা লেন্থের ক্ষেত্রে করেছিলাম, মানে পার ইউনিট লেন্থে ক্ষেত্রে সারফেস টেনশন কোনো লিকুইডে যদি আমাদের বার করতে হতো সেটা ইউজ করতাম। এবার ঠিক আছে, ওটা দেখিয়ে দিচ্ছি। ওটা তো তোমার ইয়েতে ট্রান্সফার করা যাবে না, করা যাবে কি না? দাঁড়াও দেখছি। ফোর্স থেকে ওয়ার্ক ডানে করা যাবে না? এস ধরো এফ বাই এল, তাই তো? এস ইকুয়াল টু এফ বাই এল, পার ইউনিট লেন্থে যে ফোর্সটা ছিল, তাই তো? সেই নর্মাল ফোর্সটা, হ্যাঁ এটা হাইপোথেটিক্যাল লাইনের কনসিডার করে তার পারপেন্ডিকুলার যে ফোর্সটা ছিল এস বাই এল, তাই তো? এবার ওয়ার্কের সঙ্গে আমি এটাকে একটু রিলেট করবো, এসটাকে ওয়ার্কের সঙ্গে। ধরো এটা সেই এরকমটা ছিল না, ফ্রেমে ট্রান্সফার করা হলো, এতটুকু ইনক্রিজ করলো, মানে এটা ডিএক্স, এই ফ্রেমটা এত পর্যন্ত ছিল, লিকুইড ফ্রেমটা, সেটাকে ইনক্রিজ করে এক্স থেকে এক্স প্লাস ডিএক্স করে দেওয়া হয়েছে। তাহলে ওয়ার্ক স্যার এফ ডিএক্স হবে স্যার, ওয়ার্ক ডানটা এফ ডিএক্স। এবার এফ মানে হচ্ছে এসএল, তাই না? এলটা হচ্ছে এটা। এবার তুমি বলতে পারো যে ফিল্মটা তো সে দুটো হয়, মানে উপরের সারফেসটা থাকে, নিচের সারফেসটা, টু একটা ফ্যাক্টর আছে, আমি ওটা নিচ্ছি না, আমি টোটালটাই এল ধরছি। তো টুটা ধরো এল এর মধ্যেই ইনক্লুড করা আছে, ওটা নিয়ে মাথা ব্যথা নেই, ওটা একটা কনস্ট্যান্ট, মাথা ব্যথা এস এল ইন্টু ডিএক্স। এবার হচ্ছে এল ডিএক্স কত হবে? এল ডিএক্স মানে হচ্ছে এরিয়া না, এরিয়া, এটা বলছিলাম আর কি, এটাই বলছি। ডব্লিউ সারফেস টেনশনকে আমি অন্য কিছু নোটেশন দিয়ে ধরি, সিগমা দেওয়া আছে না, মানে তাহলে সিগমা ধরছি, হ্যাঁ, সিগমা ইন্টু এরিয়া, সিগমা ইজ দ্য সারফেস টেনশন, এটাকে সিগমা বলতে হয়। সিগমা ইন্টু এরিয়া, তাহলে সিগমা অ্যাকচুয়ালি কত হলো যদি ডেরিভেটিভ করে দাও, তাহলে ডিডব্লিউ বাই এরিয়াকে আমি এ ধরলাম, ইনক্লুশন এরিয়া, বা ডিও বলতে পারো, এটাকে ডিও বলতে পারো তুমি। তাহলে সিগমার এটা পাওয়া গেল, তাহলে ওয়ার্ক ডান পার ইউনিট, এটা হবে এরকম আর কি, এটাই বলতে চাইছিলাম, বোঝা গেল? হ্যাঁ বলো, এইটা বলছিলাম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আরেকটা স্যার প্রশ্ন আছে, ওই যে গিবস হেলমোজ ইকুয়েশন যেটা বললেন না, ওই ডেল্টা জি দিয়ে, ওই ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ প্লাস টি ডেল্টা ডেল জি বাই ডেল টি, ওখান থেকে ওই ডেল জি ইজ ইকুয়াল টু ডেল এইচ যখন আসছে, মানে সেকেন্ড রাইট হ্যান্ড সাইডের সেকেন্ড মানে পার্টটা জিরো হয়ে যাচ্ছে ওই টি টেন্স টু জিরোর জন্য। বলে যাও, বলে যাও। তো ওখানে স্যার ওই যেহেতু গুণ মানে মাল্টিপ্লিকেশন রয়েছে, সো ওখানে তো স্যার টিটা যদি জিরো হয় তাহলে তো আলটিমেট ওই পোর্শনটা পুরো জিরো এমনিতেও হবে। এটা তো দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যাঁ স্যার। এবার বলো যে যদি টি হ্যাঁ টেন্স টু জিরো হয়, লাস্টের লাইনটা, তাই তো? হ্যাঁ লাস্ট লাইন, যদি টি টেন্স টু জিরো হয় হুম তাহলে সেকেন্ড আরডিসি সেকেন্ড টার্ম সেটা জিরো হবে, হুম তাই তো? এটা বলছে তো, ঠিকই তো? হ্যাঁ। হ্যাঁ, এটা তো আমি ইয়ে করছি না, এই যে এটা 2 নাম্বার এই যে স্যার ইকুয়েশন। এখানে ওই 2 নাম্বার ইকুয়েশন, ওখানে ওই অ্যান্ড লিখেছেন না, মানে সেটাই বলছি যে যদি এখানে যে কোনো একটা জিরো হয় তাহলেই তো স্যার ওই গুণের নিয়ম অনুযায়ী তো বাকি মানে পুরোটাই জিরো হয়ে যাবে, সেটাই বলছি।
হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবার দুটো জিরো হতে পারে। হ্যাঁ এবার এখানে ফরচুনেটলি দুটোই জিরো হয়েছে, বুঝতে পারলে? আমাদের বিজ্ঞানী রিচার্ড তিনি দেখলেন যে ডেল্টা জি শুধু টি টেন্স টু জিরোর জন্যই যে এটা জিরো হচ্ছে তা নয়। হ্যাঁ, ডাবল প্রোটেকশন, মানে এটাও জিরো হয়ে যাচ্ছে আর কি ওই রেঞ্জে, বুঝলো তো? যে টি টেন্স টু যদি জিরো হয়ে যেত আর অন্য কিছু যদি না হতো তাহলে তো ওই কনসিকুয়েন্স গুলো কিচ্ছু বার করাই যেত না। হ্যাঁ, কিন্তু ফরচুনেটলি এক্সপেরিমেন্ট ওরা পাচ্ছে যে ডেল্টা জি এটাও নিজে, ডেল্টা জি এর চেঞ্জ, সরি, হ্যাঁ, টি এর সঙ্গে ডেল্টা জি এর যে চেঞ্জ সেটাও জিরো হয়ে যাচ্ছে। আর নর্মাল এখান থেকে দেখে বলাই যায় যে টি টেন্স টু জিরো হলে এটা এমনি জিরো, আর ডেল্টা জি আর ডেল্টা ই সমান হবে। কিন্তু এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস হচ্ছে এই পার্টটাও জিরো হয়, ডেল্টা জি এটা। হুম। এবং ওই যে গ্রাফটা তোমরা দেখলে, ওই জন্য একটা গ্রাফ দেখালাম, সরি, এই যে গ্রাফটা, হ্যাঁ, এই যে ডেল্টা জি আর ডেল্টা এইচ, এটা টি টেন্স টু জিরো করলে এই পার্টটা জিরো কাছে চলে আসে, এই যে এটা জিরো লেভেলে চলে আসে। হ্যাঁ, ডেল্টা জি ডেল্টা এইচ এই দুটোই জিরো কাছে চলে আসে। ঠিকই বলেছো, এটা টি টেন্স টু জিরো হলে ডান পাশের এটা জিরো হয়, সেকেন্ড টার্মটা, কিন্তু এটাও জিরো। এটা কিন্তু এখান থেকে আসছে না, আরেকবার বলে রাখি তোমাদের, যে ডেল্টা জি আর ডেল্টা জি এইচ সমান, কিন্তু এটা এখান থেকে আসছে না যে টি টেন্স টু জিরো হলে আহ, এই ডেল ডেল টি অফ ডেল্টা জি এটা জিরো হবে। এটা এটা কিন্তু এখান থেকে আসছে না, বুঝতে পারলে? এই ডেল্টা জি আর ডেল্টা এইচ সমান, তাহলে এই দুটোকে জিরো করে ওই দিক পাঠিয়ে দিয়ে ডেল্টা জি মাইনাস ডেল্টা এইচ করে দাও, তাহলে ডান দিকে আর এইচ এস এর সেকেন্ড পার্টটা জিরো। এখান থেকে তুমি বলতে পারো হয় টি জিরো, নয় ডেল ডেল টি অফ ডেল্টা জি জিরো, নয় দুটোই জিরো। তাহলে কোনটা সত্যি হবে এইটা তুমি ম্যাথামেটিক্যালি কোনোভাবে চেক করতে পারবে না, ওটাই লিমিটেশন। এবার তোমাকে হাতে করে এক্সপেরিমেন্ট করে দেখতে হবে সত্যি কি হচ্ছে। তো সত্যি দেখা গেল যে টিটা জিরো, এই যে ডেল ডেল টি অফ ডেল্টা জি এটাও জিরো। হুম, দুটোই একসঙ্গে জিরো, অর্থাৎ থার্ড অপশনটা ঠিক ওটার ক্ষেত্রে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার বুঝেছি। এটাকেও থার্ড ল বলে, কিন্তু এই থার্ড ল কিন্তু সবগুলোই, এই ডেল্টা জি ইকাল টু ডেল্টা এইচ আর টি টেন্স টু জিরো এটাকেও থার্ড ল বলে, এই সবগুলোই থার্ড ল। হেলমোজ ইকুয়েশন থেকে টি টেন্স টু জিরো করলে যেগুলো পাওয়া যাচ্ছে সবগুলোই থার্ড ল। আবার এন্ট্রপির চেঞ্জ জিরো হচ্ছে সেটাও থার্ড ল, আবার এন্ট্রপি নিজে জিরো হচ্ছে সেটাও থার্ড ল কিন্তু। এই সবগুলোকেই একসঙ্গে থার্ড ল অফ থার্মোডাইনামিক্স বলা হচ্ছে, যেটার থেকে পাওয়া যাচ্ছে যে আনঅ্যাটেনেবিলিটি অফ অ্যাবসলিউট জিরো, অর্থাৎ তুমি ফাইনাইট নাম্বার অফ সাইকেল বা ওয়ার্কের মাধ্যমে অ্যাবসলিউট জিরোতে রিচ করতে ফেল করবে আর কি, কোনোভাবে করা যেতে পারে না এটা। আর কারো কোনো প্রশ্ন? স্যার, থার্ড ল এর প্রুফ বলতে তো এই কার্নোট সাইকেল যেটা বোঝালেন ওইটা করতে হবে তো, ডেল এস নট ইকুয়াল টু জিরো যেটা হচ্ছে আর কি। হ্যাঁ, ওটা একটা এলিমেন্টারি প্রুফ। হ্যাঁ, যে আনঅ্যাটেনেবিলিটি অফ অ্যাবসলিউট জিরো যদি প্রমাণ করতে দেয় তোমাকে, তাহলে ওটাই করবে। হ্যাঁ, ওটাই করবে। ঠিক আছে। আনঅ্যাটেনেবিলিটি অফ অ্যাবসলিউট জিরো, তাহলে ওই যে কার্নো এটা লিখে, হ্যাঁ, ওটা করে দেবে। ঠিক আছে। ঠিক এটা আছে স্যার। অ্যাকচুয়ালি কি হলো বলতো, এটা হচ্ছে ইকুইভ্যালেন্সি প্রমাণ করা হলো, যে দুটো স্টেটমেন্টের এটা সত্যি সত্যি থার্ড ল এর প্রুফ নয়, এটা হচ্ছে আনঅ্যাটেনেবিলিটি অফ অ্যাবসলিউট জিরো। এটা কি করে এলো? হ্যাঁ, কার থেকে? অন্য একটা স্টেটমেন্টে বলা হচ্ছিল থার্ড লতে, যে ডেল্টা এস টেন্স টু জিরো অ্যাজ উই গো টি টেন্স টু জিরো। এইখান থেকে কি করে এটাই আসা যায়? মানে দুটো স্টেটমেন্ট ইকুইভ্যালেন্ট, প্রথমে যে দুটো স্টেটমেন্ট এখানে দেখানো হচ্ছিল, দুটো স্টেটমেন্ট সেই দুটো ইকুইভ্যালেন্ট, এইটা এখানে প্রমাণ করা হলো। হুম, এই এই সোর্স গুলো দেখতে পারো। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ।